গত 17 বছর মানুষ নির্যাতিত হতে হতে না পেতে এবং বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে দেখতে মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয়তাবাদী দল শুধু এখন না, বিগত দিনেও আপনি দেখেন যে সরকার পরিচালনা করার সময় দলের কেউ যদি অন্যায় করে থাকে তাকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। অতীতেও অনেকে ডাকসুর ভিভিজিএস হয়েছে, কিন্তু জাতীয় রাজনীতিতে যেয়ে কিন্তু এমপি মন্ত্রী হতে পারে নাই। তার কতটুকু বাস্তব? বিএনপি একমাত্র বাংলাদেশে আপনি দেখেন যতবার সরকারে এসেছে ততবারই কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করেছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি ছাত্রদলের সাবেক সভাপতিও ছিলেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের পরিবর্তন মানুষ প্রত্যাশা করেছে এবং 5 আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান, সেখানে আপামর জনতা অংশ নিয়েছে এবং যার ফলশ্রুতিতে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা আমরা 5 আগস্টের পরে সবাই প্রত্যাশা করেছিল যে রাজনীতিতে যে ব্যাশিং, একে অপরকে যে কটু কথা বলা, এখান থেকে অনেকটাই বের হওয়া যাবে। কিন্তু আমরা দেখছি যে নতুন পুরাতন রাজনৈতিক দলগুলো সবাই সে আগের ধারার রাজনীতিতেই কি বেশি ব্যস্ত সময় পার করছে কি। আমরা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আমরা বরাবরই কিন্তু একটা ঐক্যের জায়গা ঠিক রেখে বা তৈরি করেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনা করতে চেয়েছি। আমরা এর আগেও যখন আন্দোলনে ছিলাম, যারাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সকলের মধ্যে কিন্তু আমরা এক ধরনের কোঅপারেশন এবং সহযোগিতার জায়গা তৈরি করে কাজ করার চেষ্টা করেছি। এবং তখনও কিন্তু আমরা একটা কথা বলেছি যে যদি বিএনপি আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে সবাইকে নিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা করা হবে। এই জায়গা থেকে কিন্তু বিএনপি এখনও সরে নাই। এখনও বিএনপি চায় আগামী দিনে যারাই গণতন্ত্রের পক্ষে শক্তি ছিল, ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সকলের সম্মিলিতভাবেই এই রাষ্ট্রটিকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রয়োজন আছে এবং সেই জায়গায় আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করছি। এখন কারো কারো হয়তো রাজনৈতিক সুবিধার জন্য বা কারো কারো হয়তো তাদের নিজেদের ব্যক্তিত্বের জায়গা থেকে ওনারা হয়তো কিছু কিছু কাজ করছেন, যেটা আমরা মনে করি যে এইটা জনগণ সেভাবে অ্যাকসেপ্ট করছে না। নির্বাচনের মাঠেও এখনকার যারা তরুণ প্রজন্ম তারা এক ধরনের পরিবর্তন দেখতে চায়। বিশেষ করে আমরা যে ভোটের হিসাব করি সেটি হচ্ছে 2008, 2001, 1996 সালের ভোটের হিসাবটা করি। কিন্তু এরপরে একটা বড় জেনারেশন তৈরি হয়েছে যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এদের বেশিরভাগের বয়স হচ্ছে 18 থেকে 35। তো এই ভোটটা কোন দিকে যাবে সেটি কিন্তু আমরা এখনো জানি না। তো তাদের একটা প্রত্যাশার জায়গা হচ্ছে তরুণরা বাংলাদেশের নেতৃত্বে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে তরুণ বলতে আবার বলা চলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 25 থেকে 50, সেই প্রেক্ষাপটে বিএনপি কি কতখানি তরুণদের অগ্রাধিকার দিবে বলে আপনি মনে করেন? শুরু থেকেই আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু আমাদের যে 3টা সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ, এই সংগঠনগুলি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আন্দোলনের সময় করেছি, আন্দোলন পরবর্তীতেও করেছি। এবং গত 3টা নির্বাচনে যারা ভোট দিতে পারে না, ইনফ্যাক্ট 14, 18 এবং 24, এই সংখ্যাটা কিন্তু অনেক। তাদের মনোজগৎকে বা তাদের সাইকোলজিকে রিড করে কিন্তু আমাদের কিছু এই 31 দফার মধ্যে কিছু দফা অ্যাডও করা হয়েছে। সেখানে আমরা কর্মসংস্থানের বিষয়গুলি এনেছি, সেখানে আমরা তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার বিষয়গুলি এনেছি, আমরা কারিগরি শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে আমরা নারীর এম্পাওয়ারমেন্ট যে বিষয়টা নিয়ে এসেছি, ছাত্রছাত্রীদের শিক্ষা খাতে আমাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো আমরা কীভাবে চিন্তা করছি যেটা আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা যায়, এই বিষয়গুলি কিন্তু বর্তমান জেনারেশনের চাহিদাকে সামনে রেখে আমরা চিন্তা করেছি। পাশাপাশি এখন আউটসোর্সিং এবং ই কমার্সের যে যোগ, সেই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলি আগামী দিনে ঠিক করার চেষ্টা করছি। এবং এই তরুণ নেতৃত্ব তো তারাই যারা কাজে কর্মে তরুণ, চিন্তায় তরুণ, এবং এই জায়গাটি বিএনপি আমার মনে হয় যে খুব গুরুত্ব দিয়ে ভাবছে। নমিনেশনের ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার কতখানি দেওয়া হতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের প্রত্যাশা কি? আপনি তো ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন। দলের মধ্যে এক ধরনের আলোচনা আছে যে যারা মেধায়, প্রজ্ঞায় এবং বিচক্ষণতায় তরুণ তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার বিষয়টি দল গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
আমরাও মনে করি যে যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য যথাযথ ভূমিকা রাখতে পারবে, তরুণ এবং প্রবীণ সবার সমন্বয়েই আমার মনে হয় যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং সেই জায়গাটাই বিএনপি ভাব। আপনি নিজেও নরসিংদী 4 আসনের প্রার্থী, মানে মনোনয়ন প্রত্যাশী। নিয়মিতভাবে আপনি এলাকায় যাচ্ছেন এবং কাজ করছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমেও দেখছি। আপনার কাছে কি মনে হয় যে মানে মানুষের আপনাদের কাছে প্রত্যাশা কি এবং আপনারা কতটুকু পূরণ করতে পারছেন, মানে রাজনৈতিক মানুষের প্রত্যাশার জায়গাটা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে গত 17 বছর মানুষ নির্যাতিত হতে হতে না পেতে এবং বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে দেখতে মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সব সেক্টরেই। আমাদের রাজনৈতিকভাবেও আপনার আগের সেই গতানুগতিক রাজনীতির ধারা থেকে বের হয়ে মেধা এবং আপনার জ্ঞান নির্ভর রাজনীতির চর্চাটা যেন আসে, এবং সেখানে একটা সমতা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো যেন এস্টাবলিশড হয়, সেগুলি মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু। এবং এই পরিবর্তনের জায়গাগুলি কিন্তু তারাই তো করতে পারবে যারা এগুলি ভাবতে পারে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে গত 15-16 বছরে দুর্নীতি, দুঃশাসন বা রাজনীতিবিদ মানেই জনগণের উপর এক ধরনের খবরদারি করা, রাজনীতিবিদ মানে অর্থ সম্পদের মালিক হয়ে যাওয়া, রাজনীতিবিদ মানেই উনি সমাজের একজন কেউকাটা হয়ে বসে থাকা, এই ধারা থেকে মানুষ রাজনীতিবিদকে সাধারণের জায়গায় নিয়ে আসতে চায়, সমতার জায়গায় নিয়ে আসতে চায়, এবং সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু যৌক্তিকও। আমাদের স্বাধীনতার প্রায় 55 বছরের হতে চলেছে, এখনও কিন্তু আমরা দরিদ্র দেশ হিসেবে চিহ্নিত হয়ে আছি। শুধু মানে অর্থনৈতিকভাবে না, শিক্ষা দীক্ষা বলেন, আপনার বিভিন্ন সেক্টরেই আমরা কিন্তু বিশ্বের সাথে প্রতিযোগিতা পারছি না। সেই জায়গাগুলি কিন্তু সবার মধ্যে আকাঙ্ক্ষা যে আমরাও তো পাশ্চাত্যের সাথে বা উন্নত বিশ্বের সাথে সমানতালে যেন চলতে পারি সব সেক্টরে, খেলাধুলা বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, শিক্ষা দীক্ষা বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, আমাদের সরকারি সিস্টেম বলেন, সব জায়গায় তো আসলে নতুনত্ব দরকার আছে। এই পরিবর্তনের চাহিদাটা জেনারেশনের চাহিদা, এবং এই চাহিদা পূরণ আগামীতে করতেই হবে যদি আমরা রাজনৈতিকভাবে একটা গ্রহণযোগ্য এবং সহনশীল পর্যায়ে থাকতে চাই। আপনি তো বলছিলেন যে মানুষ কি চায়, প্রত্যাশা। আমরা দেখছি যে বিএনপির অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীরা নানা ধরনের অনিয়মের সাথে জড়িয়ে যাচ্ছে, নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে, কিন্তু তারপরও মানে এই যে রাজনীতির যে পরিবর্তন মাঠ পর্যায়ে অনেক জায়গায় সেটি আসলে দেখা যাচ্ছে না। এটি কেন? মানে এখানে কি কেন্দ্রীয় এইটা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু যখনই কোনো অভিযোগ আসছে সেটা কিন্তু অ্যাড্রেস করছে এবং তদন্তও হচ্ছে। অনেক জিনিসে আছে যে আপনার তদন্ত ছাড়াই মিডিয়াতে চলে আসে, পরে তদন্ত করার পর কিন্তু ভিন্ন জিনিস পাওয়া যায়, সেটি কিন্তু আর মিডিয়াতে আসছে না। এবং অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ যারা আমাদের রাজনৈতিক প্রতিযোগী আছে বা প্রতিপক্ষ আছে, তারা একটা ফেক জিনিসকে এস্টাবলিশ করার চেষ্টা করে। বাট যখন কোথাও কোনো বিষয় আসে আমরা এটা আমলে নিই, এটা তদন্ত হয়, তদন্ত হওয়ার পর যদি তাকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়া হচ্ছেই, কখনো কখনো দলের পক্ষ থেকে কিন্তু মামলাও দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে আমাদের একজন নেতার দোকান হয়তো কেউ দখল করেছিল, খুব স্বাভাবিকভাবে পট পরিবর্তনের পরে উনি ওনার দোকানটি আবার ফিরে পেয়েছেন, ওনার কাছে আবার চলে এসেছে, এটাকেও অনেক সময় ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই জন্য এখানে আপনার কিছু কিছু সত্যতা থাকলেও প্রচার প্রপাগান্ডাও আমাদের বিরুদ্ধে কিন্তু কাজ করছে, আমাদের কাছে সেটা মনে হয়। এবং জাতীয়তাবাদী দল শুধু এখন না, বিগত দিনেও আপনি দেখেন যে সরকার পরিচালনা করার সময় দলের কেউ যদি অন্যায় করে থাকে তাকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। ভবিষ্যতেও কিন্তু আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাদের কিন্তু এই বিষয়টি খুবই স্পষ্ট যে দলের হোক বা যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে কেউ যদি অন্যায় করে থাকে আইন তার নিজস্ব গতিতে ব্যবস্থা নিক, আমরা তো সেখানে বাধা দিচ্ছি না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকারের মেশিনারিজ আছে, ওনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে ওনারা যথাযথ ব্যবস্থা নিক। কিন্তু যথাযথ ব্যবস্থা না নিয়ে তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া থেকে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা, এটার মধ্যে আমরা এক ধরনের, আমাদের কাছে মনে হয় এইটার মধ্যে এক ধরনের অপরাজনীতি রয়েছে। অনেক জায়গায় তো বিএনপি
নিজেদের মধ্যে অন্তর্কোন্দলেও জড়িয়ে যাচ্ছে। আমরা দেখছি যে কয়েক জায়গায় সংঘর্ষও হয়েছে। তো আমি 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 যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে পুরো মাঠ পর্যায়ে যে শৃঙ্খলা, সেটি পুরোপুরি ফেরানো যাচ্ছে না কেন? না, মাঠ পর্যায়ে শৃঙ্খলা ইনফ্যাক্ট আছে। আপনার আমাদের এখানে অনেক লোক আমাদের দল করে, বিএনপি আছে, আমাদের অঙ্গ সংগঠন, অনেকগুলি অঙ্গ সংগঠনে কাজ করে, আমাদের সমর্থক আছে। এর মধ্যে কোথাও কোথাও যে ঘটনা ঘটেনি তা না, কিন্তু সংখ্যাটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যত বড় দল সেই হিসাবে এটা আমার কাছে মনে হয় যে আপনি আমাদের প্রতিপক্ষদের কিছু প্রপাগান্ডাও আছে, প্রচার প্রচারণাও আছে, এবং কিছু ঘটনা হয়তো আছেও, সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করছি, এবং অ্যাড্রেস করার পর কিন্তু সাংগঠনিকভাবে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার কারণে আগের চেয়ে এই বিষয়গুলি এখন অনেকটাই কন্ট্রোল হয়ে আসছে। তারপরে আমাদের কিন্তু প্রতিনিয়ত মনিটরিং হচ্ছে দলের পক্ষ থেকে, আমাদের সাংগঠনিক টিমের মধ্য দিয়ে, অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে, যেই নিয়মের বাইরে কোনো কিছু করছে তাকে কিন্তু যথাযথ সাংগঠনিক ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু। তো আমরা দেখলাম যে 4টি নির্বাচনেই ছাত্রদল পরাজিত হয়েছে। তো এটি আসলে কেন? ছাত্রদলের রাজনীতিতে কি পরিবর্তন আনতে হবে, অথবা আপনারা দলের ভেতরে সাবেক যারা ছাত্রনেতা আছেন তারা কি কেন এই অবস্থা হচ্ছে সেগুলো বিশ্লেষণ করছেন কিনা আপনারা, এবং সামনের দিনে কি পরিবর্তন আনা উচিত, এবং এই ফলাফল কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা? কোনো কারণ আমি দেখি না। অতীতেও অনেকে ডাকসুর ভিভিজিএস হয়েছে, কিন্তু জাতীয় রাজনীতিতে যেয়ে কিন্তু এমপি মন্ত্রী হতে পারে নাই। আপনি মান্না ভাইয়ের একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন, সেখানেও উনি বিষয়টা স্পষ্ট করেছে। আমরা গত 17 বছর জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু স্ব ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি। ইভেন এই পট পরিবর্তনের পরেও কিন্তু মানে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের দাবিও তোলা হয়েছিল, যেটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে যেন রাজনীতির অ্যাক্টিভিটিসটা করতে না পারা যায়। আবার কেউ কেউ গোপনে থেকে অথবা কারোর সাথে মিলেমিশে গোপনে তারা সংগঠনের কর্মকাণ্ড করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল তো আসলে ওপেন সংগঠন, এখানে গোপনে কোনো কাজ হয় না। অনেকে গোপনে সেই কাজ করেছে, অনেকে ছাত্রলীগের মধ্যে থেকেই কাজ করেছে। তারা তাদের অ্যাক্টিভিটিস ঠিকই করেছে, ছাত্রদলের অ্যাক্টিভিটিস করতে গেলে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা হয়েছে। আবার দেখেন, কথাটা একটু আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে আমি ডাকসু নির্বাচন করব, অথচ আমার রাজনীতি করার অধিকার থাকবে না, আমি এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবো না, আমি এখানে কমিটি করতে পারবো না। তো ডাকসু নির্বাচন তো একটা রাজনৈতিক বিষয়, যেহেতু ডাকসু নির্বাচনের সাথে রাজনীতি জড়িত আছে, মানে এই ডাকসু পরিচালনা করা, সেখানে রাজনৈতিক সংগঠনগুলি তাদের অ্যাক্টিভিটিস করবে, এটাই তো স্বাভাবিক। তারপরেও আমরা সার্বিক সব কিছু মূল্যায়ন করছি। একটা বিষয় আমাদের নজরে এসেছে যে এখানে প্রশাসন যারা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে এক ধরনের পক্ষপাতিত্ব ছিল। আপনি ডাকসু নির্বাচনের ব্যালট নীলক্ষেতে ছাপানো হয়েছে, আমি জানি না যে এরকম একটা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার কীভাবে নীলক্ষেতের মতো একটা সাধারণ দোকানে ছাপা হয়, সেখানে যে আরও মানে অনিয়ম হয়নি আমরা কেউ জানি না। আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে ব্যালট পেপারের সিগনেচার ছাড়াই ব্যালট পেপার দিয়ে দেওয়া হচ্ছে ভোট দেওয়ার জন্য। এটা কী কারণে করা হয়েছে আমি জানি না। সেই বিষয়গুলি মানে বিভিন্ন জায়গায় কিন্তু, শুধু আমরা না, অন্যান্য প্রতিযোগী ছাত্র সংগঠনও কিন্তু বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছে। এই অনিয়মগুলির সাথে যারাই জড়িত, যেই পক্ষে জড়িত, সেইগুলি তদন্ত হওয়া দরকার আছে। আপনার এই জুলাই অগাস্ট বিপ্লবের পরে প্রথম যে নির্বাচনগুলি হচ্ছে ছাত্র সংসদে, সেখানেও কিন্তু এই নির্বাচনগুলি প্রশ্নাতীত থাকছে না, যেটা আমাদেরকে একটু ভাবাচ্ছে। তবে পাশাপাশি আমরা এটাও আমাদের সংগঠনের সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যায়, স্টুডেন্ট ওরিয়েন্টেড কর্মসূচিগুলি আরও কীভাবে বেশি করে নেওয়া যায়, এবং স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য আমাদের কর্মসূচিগুলি কি হতে পারে, শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য কি হতে পারে আমাদের কর্মসূচি, গবেষণার জন্য আমাদের কি কাজ হতে পারে, আমাদের ডাইনিং ক্যান্টিনের মানের জন্য কি হতে পারে, এগুলি নিয়ে আমাদের কাজ চলছে, এবং পরবর্তীতে আমরা সেই বিষয়গুলি আরও সামনে নিয়ে আসতে পারবো।
জুয়েল ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গণঅভ্যুত্থানের পরে সরকারের সময় প্রায় 1 বছরের বেশি পার হয়েছে, আপনার কাছে আপনি কিভাবে এই সরকারকে মূল্যায়ন করবেন? এই একটা জিনিস কিছুদিন আগে যেটা তারা করেছে, জুলাই সনদ, সেইটা একটা অর্জন আমার কাছে মনে হয় যে মানুষ সব দলকে তারা না পারলেও একটা জায়গা অন্তত নিয়ে এসেছে। যদিও কিছু বেসিক জায়গায় নিয়ে এখনও এনসিপি স্বাক্ষর করেনি, তবে আমার কাছে মনে হয় কি যে বেশ কিছু প্রশ্ন কিন্তু ওঠা শুরু হয়েছে। মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার কাজ করতে পারছে কিনা। মানুষের একটা সর্বশেষ প্রত্যাশা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন, পাশাপাশি ওনাদের যে অ্যাক্টিভিটিসগুলি হচ্ছে এইটাগুলো চুলচারা বিশ্লেষণ হচ্ছে। আমরা এখনও মনে করি আমাদের দলের পক্ষ থেকে যে এই সরকারকে সফল হতে হবে। এই সরকার ব্যর্থ হলে পুরো রাষ্ট্রের সিস্টেমের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমরা এখনও মনে করি তাদেরকে আমরা সহযোগিতা করব বা করছি, এবং আগামী একটা গ্রহণযোগ্য নির্বাচন যেন তারা করে তারপরে জনগণের প্রত্যাশা পূরণ করে, সেটা আমরা তাদের কাছ থেকে আশা করব। এই সরকারের সময় যে আমাদের যে বিচারের যে গতি, সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে বিচারের গতি আরও দ্রুত হওয়া উচিত। আপনাদের কাছে কি মনে হয়? আমাদের কাছে আমি যেটা মনে করি যে এই ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল, যারা গুম করেছে, খুন করেছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, যারা জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, যারা মেগা প্রজেক্ট করে মানে নিজেরা বিত্ত বহির্ভূতের মালিক হয়েছে, তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। বিশেষ করে জুলাই অগস্ট আন্দোলনে যারা এই ধরনের কিলিংয়ের সাথে জড়িত, যারা নির্দেশ দিয়েছে, নির্দেশদাতা বা যারা এটা পালন করেছে, তাদের প্রত্যেকেই কিন্তু আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার করা উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই করা উচিত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই বিচারের গতি আরও বাড়ানো দরকার আছে। আমরা দেখতে চাই যে এই সরকার কার্যকরভাবে কিছু করেছে। ফেসিবাদের সাথে যারাই জড়িত, যেই পক্ষেই জড়িত, যেই শক্তিই জড়িত, কাউকে যেন বিন্দুমাত্র ছাড় দেওয়া না হয়। জুলাই সনদের বিষয়ে আপনি বলছিলেন, জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে, আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই সবগুলো কি আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা এবং বিএনপি বাস্তবায়ন করবে কিনা? অনেকের মনে শঙ্কা আছে অতীত ইতিহাস থেকে যে রাজনৈতিক দলগুলো তো আসলে নির্বাচনে জেতার আগে অনেক ধরনের কথাই বলে, জয়ী হওয়ার পরে তার কতটুকু বাস্তবায়ন। বিএনপি একমাত্র বাংলাদেশে আপনি দেখেন যতবার সরকারে এসেছে ততবারই কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করেছে। বাংলাদেশে বাকশাল কায়েমের পরে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি ফিরিয়ে এনেছে। সংবাদপত্র যখন বন্ধ করে দেওয়া হয়েছিল 4টি রেখে, সংবাদপত্রের স্বাধীনতা তো বিএনপি নিশ্চিত করেছে। বিএনপি এই বহুদলীয় গণতন্ত্র চালু করেছে বিদায় কিন্তু অনেক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। আপনি দেখেন কৃষি সেক্টর বলেন, শিক্ষা বলেন, আপনার এই যে বিচার বিভাগ বলেন, ওখানে যে মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা বিএনপির সময় করা। এমনিভাবে কিন্তু গার্মেন্টস সেক্টর যে অর্থনীতি যে আরও বাড়ানো দরকার, বিদেশে শ্রমিক রপ্তানি, এগুলি কিন্তু বিএনপির চিন্তা করা। উচ্চ ফলনশীল যে উৎপাদন হওয়া যায় ধান বা গমের, সেগুলো কিন্তু চিন্তা করেছে। আপনার বিএনপির সময় কিন্তু আপনার 2005 সনে, আমি আপনাকে একটা ডাটা দিই, 2005 সনে ওয়ার্ল্ড ইকোনমিক্স জার্নালে একটা কিন্তু নিবন্ধ বেরিয়েছিল। তখনকার ইকোনমিক সাস্টেনেবিলিটি বিএনপি এমন জায়গায় নিয়ে আসতে পেরেছিল যে আগামীতে 11টি রাষ্ট্র যারা অর্থনৈতিকভাবে সুপার পাওয়ারের দিকে যেতে পারে, সম্ভাব্য যে 11টি রাষ্ট্রের তালিকা ছিল, সেখানে কিন্তু বিএনপি ছিল। এবং ওই সময়কার বিএনপি সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কিন্তু বাংলাদেশের সব জায়গায় কিন্তু এক ধরনের মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল। জিডিপির গ্রোথ কিন্তু প্রায় 6+ হয়ে যাচ্ছিল সেখানে। এখন দেখেন, আপনি চিন্তা করে দেখেন। এবং বিএনপি মানে এই যাবৎকালে যতবার ক্ষমতায় ছিল দেশের স্বার্থ দেখেছে, দেশের জনগণের স্বার্থ দেখেছে। ভবিষ্যতে বিএনপি সেটা করবে। বিএনপি গণতন্ত্র চায়, বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার চায় এবং সকল শ্রেণী পেশার মানুষের সম উন্নয়ন চায়। এই জন্য বিএনপির উপর মানুষের আস্থা আছে। এই যাবৎকালে যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আপনি দেখেন প্রত্যেকবার মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির উপর আস্থা রেখেছে। এবং আমরা এই আস্থার মূল্যায়নটা এভাবেই করতে চাই
যে আমরাও তো জনগণের কাছে বারবার যেতে হবে। আমরা এমন একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে দিয়ে দলকে নিতে চাই বা দলের নেতাকর্মীরাদেরকে যেতে হবে যেন জনগণ আমাদের সাথে থাকে এবং জনগণের পারপাস সার্ভ করে আমাদের মূল কাজ হয়ে থাকে। নির্বাচনের মাঠ সেটি কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ডে থাকবে বলে আপনি মনে করেন, এবং মানে মানুষের তো বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের একটা প্রত্যাশা নির্বাচন সুষ্ঠুভাবে হবে, সেখানে পেশি শক্তির ব্যবহার থাকবে না, এবং আমরা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণত যেটি দেখি সংঘর্ষ হানাহানি হয় সেটি থাকবে না বলে মানুষ প্রত্যাশা করছে। তো আপনার কাছে কি মনে হয় এখন যে রাজনৈতিক অবস্থা? আমাদেরও এই প্রত্যাশা যে নির্বাচন একটি মানে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল জায়গায় আমরা করতে পারবো। সেখানে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখন তো সেনাবাহিনীও এই দায়িত্বে আছেন। আমরা আশা করছি যে এখানে একটা ভালো নির্বাচন ওনারা করতে পারবেন। আর আমরা আমাদের জায়গা থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি, নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য বা নির্বাচন পরিবেশ উৎসবমুখর করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করব। পেশি শক্তির প্রভাব কিভাবে ঠেকানো যাবে বলে আপনি মনে করেন? এখানে তো আইনশৃঙ্খলা বাহিনী যদি এখন থেকে তৎপর হয়, এখন থেকেই যদি আপনার অস্ত্র, মাদক বা পেশি শক্তি কারা করছে এর কিন্তু ডাটা সবার কাছে আছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে। তারা যদি সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নিরপেক্ষভাবে, তাহলে দেখবেন যে লেভেল প্লেইং ফিল্ড খুব সহজে হয়ে যাবে। আপনার অতীতে কিন্তু যারা এই তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল 3 মাসের মধ্যে কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন করেছে। টুকটাক সমস্যা তো হতেই পারে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই কিন্তু আমরা 91, 96 এবং 2001 নির্বাচনটা বাংলাদেশে হতে পেরেছে। উদাহরণ তো রয়েছে। তো সেই উদাহরণগুলি আমাদের বর্তমান যে সরকারে যারা আছেন ওনারাও অভিজ্ঞ, ওনারাও কেউ কেউ হয়তো আগে এই বিষয়গুলির সাথে ওনারা ছিলেনও, তো ওনারা সেটাকে কাজে লাগাতে পারেন। আর আমাদের দলের পক্ষ থেকে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের নেতা নির্বাচিত করুক, জনগণ যাকে চায় তাকে ভোটটা দিক। সেটা যদি আমাকে দেয় আমি অবশ্যই জনগণের জন্য কাজ করব। জনগণ যদি অন্য চিন্তা করে আমরা সেটাকে সাধুবাদ জানাবো। বর্তমান যে উপদেষ্টা পরিষদ, আপনারা কি মনে করেন এই উপদেষ্টা পরিষদ এখন যে অবস্থায় আছে, সরকারের বেশ কিছু ভালো কাজও আছে, আবার মানুষের যতখানি প্রত্যাশা ছিল তার অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তো আপনার কাছে কি মনে হয় যে এই উপদেষ্টা পরিষদ আগামী একটি নির্বাচন শক্তভাবে করতে পারবে? এই বিষয়টি আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আরও কিছুদিন গেলে আমাদের দলের পক্ষ থেকে একটা মূল্যায়ন করা হবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। সবশেষ একটা বিষয় জানতে চাই, আমরা দেখেছি যে 5 আগস্টের পরে এই বর্তমান সরকার গঠিত হয়েছে 8 আগস্ট। তারপর থেকে প্রতিদিন মানুষের যে দাবি দাওয়ার আন্দোলন, নানা শ্রেণী পেশার মানুষ এই যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে। তো এই সরকার যে স্থিতিশীল হতে পারেনি তার পেছনে অন্যতম এটাও একটা কারণ যে সবাই রাস্তায় নেমে গেছে দাবি দাওয়া নিয়ে। এবং নির্বাচিত সরকার যখন ক্ষমতা গ্রহণ করবে, যদি বিএনপি নির্বাচিত হয়, তো সেক্ষেত্রে আবারও তো এই যে দাবি দাওয়া নিয়ে আবারও মানুষ আসবে। তো এইটিকে আসলে আপনারা ট্যাকেল কিভাবে দিবেন, অথবা মানে সেগুলো নিয়ে আপনাদের ভাবনা আছে কিনা? মানুষের যৌক্তিক দাবি থাকলে সরকারের দায়িত্বই পড়ে সেগুলোকে অ্যাড্রেস করে সমাধান দেয়া, দাবিগুলি যৌক্তিক কিনা। এখানে আমার কাছে মনে হয় যে কিছু কিছু সময় কিছু কিছু কাজ এমনও হচ্ছে যেখানে মনে হচ্ছে যে পিছনে মনে হয় কোনো শক্তি কাজ করছে, সেই শক্তিগুলো হয়তো এই বিষয়গুলোকে উস্কে দিচ্ছে, বর্তমান সরকারকে যেন তারা স্থিরভাবে কাজ না করতে পারে, অথবা একটা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন তৈরি করে নির্বাচনটাকে কিভাবে দূরে রাখা যায় সেগুলো আছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু কিছু যৌক্তিক দাবিও আছে। আমরা মনে করি যে বিএনপি আগামীতে যদি নির্বাচিত হয় বা ক্ষমতায় আসে, যে কোনো শ্রেণী পেশার মানুষের যৌক্তিক দাবি থাকলে সেগুলিকে আমলে নিবে এবং সেটার একটা গ্রহণযোগ্য সমাধানের জন্য পর্যায়ক্রমে চেষ্টা করবে। আমাদের ছোট দেশ, সম্পদ সীমিত, কিন্তু মানুষ অনেক, জনগণনা অনেক, চাহিদা অনেক, সেটাকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় নিয়ে আসার জন্য আমাদের সকল সময় আন্তরিক প্রচেষ্টা থাকবে। একদমই শেষ প্রশ্ন করি, যদি যে বিএনপির সাথে যে শোনা যাচ্ছে যে বিএনপির সাথে নির্বাচনী জোটে এনসিপি আসতে পারে, সেটাকে আপনি কিভাবে দেখছেন যদি হয়? মানে এনসিপি যদিও বা
এখন পর্যন্ত কিছু বলেনি, অথবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমরা যেহেতু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, আমরা বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো। আপনার কাছে কি মনে হয় যে যদি হয়? বিএনপি তো আমি একটা কথা আপনাকে বলেছি যে বিএনপি সকল সময় বলেছে যে বিএনপি যদি আগামীতে নির্বাচিত হয়ে আসে, সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে সরকার পরিচালনা করতে চায়, সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। যারাই দেশের পক্ষে, যারাই দেশের গণতন্ত্রের পক্ষে আছে, যারা দেশের সমৃদ্ধি চায়, উন্নয়ন চায়, সকলকে নিয়েই বিএনপি কাজ করবে, সেখানে যারাই থাকুক। শুধুমাত্র বিএনপি তাদেরকেই মনে করে যে যারা ফেসিবাদের দোসর বা ফেসিবাদী শক্তি, যারা বাংলাদেশের মানুষের উপর গুম, খুন, অত্যাচার করেছে, লুটপাট করেছে, তারা বাদে বাকি সকলে মিলেই দেশকে পরিচালনা করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঙ্গে।